আজ ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমি আপনাদের কাছে কোনো গল্প বা উপন্যাস নিয়ে আসিনি। আজ আমি নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু অজানা, কিছু মজাদার ঘটনা। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে কিন্তু। চলুন চটপট শুরু করি সেই সব মজাদার কাহিনী। একবার শান্তিনিকেতনের উত্তরায়ণে রবীন্দ্রনাথ বসে কয়েকজনের সঙ্গে আলাপচারিতায় মত্ত। ইতিমধ্যে বিশ্বভারতীর গ্রন্থাগারিক মহাশয়কে অনেকগুলো বই কাঁধে নিয়ে সেদিকে আসতে দেখে হাসি মুখে কবি বললেন, আসুন বৈবাহিক মশাই। ভদ্রলোক তো থতমত খেয়ে গেলেন। তিনি আবার কবে কবির বৈবাহিক হলেন? অবাক হয়ে ভদ্রলোক কিছুক্ষণ তাকিয়ে আছেন দেখে তিনি বললেন, আচ্ছা বলুন তো, অতগুলো বই যিনি বহন করে আনতে পারেন তিনি বৈবাহিক ছাড়া কি? আরও একটি ঘটনা শোনাই। খ্যাতিমান সাহিত্যিক বনফুল অর্থাৎ বলাই মুখোপাধ্যায়ের ছোট ভাই কানাই মুখোপাধ্যায় একবার কবিগুরুর সঙ্গে দেখা করতে যাবেন। তার কোনো এক বন্ধু মজা করার উদ্দেশ্যে বলেছিলেন, কবি কিন্তু কানে বেশ কম শোনেন, কথা বলার সময় একটু জোরে বলবে। যথাসময়ে কানাই মুখোপাধ্যায় শান্তিনিকেতনে গিয়ে কবির সঙ্গে দেখা করলেন তার বৈঠকখানায়। কবিকে প্রণাম করে কাছে বসতেই কবি তার নাম জিজ্ঞাসা করলেন। কানাইবাবু কবির কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে বললেন, কানাই মুখোপাধ্যায়। কবি কানে হাত চাপা দিয়ে বললেন, আরে এ তো দেখছি সানাই। আরেকটি মজাদার ঘটনা। শান্তিনিকেতনে একদিন জমজমাট আড্ডা চলছে। ঘরে বসে অনেকে। রবীন্দ্রনাথ ঘরে ঢুকে গম্ভীর স্বরে একজনকে উদ্দেশ্য করে বললেন, নেপালবাবু, আপনার আজকাল অনেক ভুল হচ্ছে, এজন্য আপনাকে দণ্ড পেতে হবে। কথাটা বলে তিনি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। অধ্যাপক নেপালবাবু তো অপ্রস্তুত, ভেবেই পাচ্ছেন না তার কী এমন ভুল হলো। আড্ডায় অন্যদের মনেও উৎকণ্ঠা। এমন সময় কবি একটি লাঠি নিয়ে আবার ঘরে ঢুকে বললেন, এই নিন আপনার দণ্ড, আপনি ভুল করে ফেলে গেছেন। আরও একটি ঘটনা শোনাই। এক গানের আসরে ধ্রুপদ গানের শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় গান গাইছেন। রবীন্দ্রনাথ সেখানে গান শুনতে গেছেন। গোপেশ্বরের গান শেষ হবার পর সবাই রবীন্দ্রনাথকে ধরে বসল, গুরুদেব, আপনাকে একখানা গান গাইতে হবে। তাই শুনে রবীন্দ্রনাথ হাসলেন। তার মানে গোপেশ্বরের পর এবার কি দ্বারেশ্বরের পালা? পরের মজাদার ঘটনা। একবার চারুচন্দ্র শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছে বসে কথা বলছেন। এমন সময় ক্ষিতিবাবু এসে বললেন, চলো চারু, একটু বেরিয়ে আসি। ক্ষিতিবাবুর কথা শুনে কবি হেসে বললেন, যখনই রবি আর ক্ষিতি মানে সূর্য আর পৃথিবী, তার মাঝখানে চন্দ্র মানে চারুচন্দ্র এসে পড়েছেন, তখনই জানি যে রবির গ্রহণ লাগবেই। আর একটি মজাদার ঘটনা। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ একদিন ছাত্রদের পড়াচ্ছেন। তার চোখে পড়ল একটু দূরে একটা ছেলে একটা নিম গাছের ডাল নিয়ে খেলা করছে। তা দেখে কবি তাকে রসিকতা করে ডাকলেন, এই নিমাই, এদিকে শোনো। তা শুনে তার আরেক ছাত্র প্রমথনাথ বিশি বললেন, গুরুদেব, ও নিমের ডাল নিয়ে খেলছিল বলে ওকে নিমাই ডাকলেন। কাল যদি আমি একটা জাম গাছের ডাল নিয়ে আসি, আমাকে কি ডাকবেন? রবীন্দ্রনাথ এ কথা শুনে কৌতুকভারে তার দিকে তাকিয়ে বললেন, তখন আর তোমাকে ডাকবই না। বলুন তো কেন রবীন্দ্রনাথ এ কথা বললেন? আর প্রমথনাথ বিশি বা কি বলে ডাকবার কথা বলছিলেন? আরও একটা ঘটনা শোনাই। একবার শান্তিনিকেতনে বলাই মুখোপাধ্যায় বনফুল তার বক্তৃতা শুনে অনেকে বেশ প্রশংসা করলেন। তা শুনে সেখানে উপস্থিত কবিগুরু হেসে বললেন, বলাই তো ভালো বলবেই, ওর নাম যে বলাই, বলাই তো ওর কাজ।
আরেকটি ঘটনা। কবিগুরু পিঠে খেতে খুব ভালোবাসতেন। শান্তিনিকেতনের এক ভদ্রমহিলা একবার কবিকে বেশ কিছু পিঠে পুলি করে খেতে দেন। কয়েকদিন বাদে সেই ভদ্রমহিলা এসে কবিকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমার তৈরি পিঠে কেমন খেলেন? রবীন্দ্রনাথ একটু হেসে বললেন, লৌহ কঠিন, প্রস্তর কঠিন, আর কঠিন ইষ্টক, তাহার অধিক কঠিন কন্যা তোমার হাতের পিষ্টক। পরের মজাদার ঘটনা। ব্রজেন্দ্রনাথ শীলের পাণ্ডিত্য ছিল বহুমুখী, কিন্তু বইপত্তর খুব একটা লেখেননি। একদিন রবীন্দ্রনাথের কাছে ব্রজেন্দ্রনাথের এক ছাত্র এসে বললেন, জানেন গুরুদেব, শীল মশায় বিদ্যার জাহাজ। রবীন্দ্রনাথ উত্তরে বললেন, বিদ্যার জাহাজ ঠিকই, তবে বন্দরে নোঙর করেই রইলেন, এখনো জলে ভাসালেন না, এই যা দুঃখ। আরেকটি ঘটনা শোনায়। একদিন সাহিত্যিক বনফুল রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গিয়ে দেখলেন কবি একটা খুব নিচু ডেস্কে খাতা রেখে উপর হয়ে কি যেন লিখছেন। বনফুল তা দেখে বললেন, এভাবে উপর হয়ে দেহ বেঁকিয়ে লিখছেন কেন? আপনার পিঠে যে ব্যথা হয়ে যাবে। গুরুদেব তখন হেসে বললেন, ওহে, কুঁজোর জল ফুরিয়ে এলে তাকে উপুর না করলে জল বেরোয় না, রসদ ফুরিয়ে আসছে তো। আরও একটি ঘটনা। মহাত্মা গান্ধী এসেছেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ বেগুন ভাজা দিয়ে ফুলকো লুচি খেতে ভালোবাসতেন। তার পাতে লুচি বেগুন ভাজা দেখে গান্ধীজি আঁতকে উঠলেন, এসব খান নাকি আপনি? এ তো সাক্ষাৎ বিষ। রবীন্দ্রনাথ হেসে বললেন, বিষ ঠিকই, তবে তার প্রতিক্রিয়া খুবই ধীর। 60 বছর ধরে আমি এ বিষ খেয়ে যাচ্ছি, তবু এখনও টিকে আছি। আরও একটি ঘটনা। রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর বাড়িতে তার এক গণমুগ্ধ ভদ্রলোক এসে রবীন্দ্রনাথকে বকিয়ে মারছেন। কিছুতেই তাকে থামানো যাচ্ছে না। এই দেখে সেই ঘরেই উপস্থিত আর একজনকে কবি বললেন, বাঁদরটা বন্ধ করে দে তো। ভদ্রলোক চমকে উঠলেন। তাকে বাঁদর বলা হলো ভেবে চুপ করে গেলেন। তক্ষুনি ঘরে উপস্থিত এক ভদ্রলোক বাঁ দিকের দরজাটা বন্ধ করে দিলেন। বাঁ দৌড় দিয়ে এতক্ষণ রোদ্দুর আসছিল। রবীন্দ্রনাথের প্রথম জীবনে একবার শিলাইদহে এক ইংরেজ ডেপুটি ম্যাজিস্ট্রেট রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন, মহাশয়ের কি করা হয়? রবীন্দ্রনাথের উত্তর, পেশা জমিদারি, নেশা আসমানদারি। একবার পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় কোন এক পত্রিকায় একটি প্রবন্ধে রবীন্দ্রনাথ ও আশুতোষ মুখোপাধ্যায়কে নিয়ে খুব আপত্তিকর কিছু মন্তব্য করেছিলেন। আশুতোষ সেই পত্রিকাখানি হন্তদন্ত হয়ে নিয়ে এসে রবীন্দ্রনাথের কাছে গিয়ে বললেন, আমার আপনার নামে এই ভিত্তিহীন মন্তব্য করে অবমাননা করার দায়ে ক্ষতিপূরণ চেয়ে মামলা করব। রবীন্দ্রনাথ স্মিত হাসে বললেন, তুমি এই মন্তব্যের এত মূল্য দিচ্ছ কেন? যার জন্মদাতা তার মূল্য মাত্র 5টি কড়ির বেশি ধার্য করেননি, তার মন্তব্যে এত মূল্য দেবার কি আছে? নাম নিয়ে রবীন্দ্রনাথ প্রায়ই কৌতুক করতেন। যেমন শান্তিনিকেতনে তাঁর এক পরিচিত ব্যক্তির স্ত্রীর নাম ছিল পুতুল। ভদ্রলোক বেশ স্ত্রৈণ ছিলেন। রবীন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন পৌত্তলিক। খ্যাতিনামা ঐতিহাসিক কালিদাস নাগ শান্তিনিকেতনে যাবার আগে একখানি চিঠিতে জানালেন তিনি সস্ত্রীক সেখানে আসছেন। শুনে কবি তার সেক্রেটারিকে বললেন, নাগ দম্পতি তো আসছেন, কিন্তু শিশু নাগগুলি কোথায় রেখে আসছেন? আরও একটি মজাদার ঘটনা শুনুন। একবার রবীন্দ্রনাথ ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় ভ্রমণ করছিলেন। ওই কামরায় ছিলেন আর এক যাত্রী। তিনি রবীন্দ্রনাথের সঙ্গে আলাপ জমাবার চেষ্টায় শুধলেন। মহাশয়ের নাম? রবীন্দ্রনাথ বই পড়ছিলেন। গায়ে পড়া প্রশ্নে বিরক্ত হয়ে জবাব দিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। নামটা চেনা চেনা মনে হচ্ছে, যাত্রীটি বললেন। তারপরেও রবীন্দ্রনাথের কাছে সারা শব্দ না পেয়ে ফের প্রশ্ন, কি করা হয়?
লিখি। সংক্ষিপ্ত জবাব রবীন্দ্রনাথের। শুনে যাত্রীটি ভাবলেন হয়তো খাতা টাতা লেখেন। এই ভেবে আবার প্রশ্ন, লেখেন বুঝলাম, কিন্তু আদতে করেন কি? রবীন্দ্রনাথ এবার গলা চড়িয়ে উঠলেন, শুধু লিখি। যাত্রীটি চুপ করে গেলেন। এতক্ষণে তিনি বুঝতে পেরেছেন যে তার সহযাত্রী রেগে গেছেন। কিছুক্ষণ পর রবীন্দ্রনাথই শুধলেন ভদ্রলোককে। মহাশয়ের নাম? যাত্রীটি পাল্টা রাগ দেখিয়ে গোমরা মুখে বললেন, মানুষ। বাঁচা গেল, রবীন্দ্রনাথের মন্তব্য। একবার একটি নৃত্যনাট্যের রিহার্সালের মাঝে রবীন্দ্রনাথ ছাত্রীদের বললেন, এসো তোমরা চা খেয়ে নাও, তারপর নাচবে। কয়েকজন ছাত্রী বলল, আমরা নটির দলে। কবি তখন বললেন, নটির দলে বলে তো জানি। ছাত্রীরা তখন বলল, না না, আমরা চা খাই না। রবীন্দ্রনাথ তখন বললেন, তোমরা নাচার দলে তো জানি। ছাত্রীরা কৌতুকে হেসে বলল, না না, আমরা চা পানের দলে নই। কবিও সকৌতুকে বললেন, চা নিয়ে অত চা পান উতরে কাজ কি? একবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের একটি নাটকের শেষ রিহার্সালের দিন কবি যাতে উপস্থিত থাকেন, উদ্যোক্তারা সেরকম অনুরোধ করলেন। কবি সেদিন তার অত্যন্ত জরুরি কাজ পড়ে যাওয়ায় রিহার্সালের সময় উপস্থিত থাকা সম্ভব নয় কথা জানান। উদ্যোক্তারা এতে খুব দুঃখিত হয়ে রিহার্সাল শুরু করার সময় কিছুক্ষণ অন্তত কবি যাতে থাকেন এই অনুরোধ করলে কবি অতঃপর এতে রাজি হন। সময় স্থির হয় বিকাল 5:30। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বেশ কিছু পরে উদ্যোক্তারা রিহার্সাল শুরু করতে এলে কবির রেখে যাওয়া একটি চিরকুট পান। তাতে লেখা ছিল, এসেছিলেম বসেছিলেম যথা সময়ে, আমার 5:30 যেন 5:30। আরও একটি ঘটনা শোনাই। একবার রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে বললেন, তোমার জীবন সম্পর্কে লোকের বড় কৌতূহল, আমার জীবন স্মৃতির মতো তোমার জীবনের কথাও লেখো না হে শরৎ। শরৎচন্দ্র তখন বললেন, তার হয় না, আমার জীবন তো ভালো নয়। আগে যদি জানতাম যে এত বড় হব, তবে সমঝে বুঝে চলতাম। একবার রবীন্দ্রনাথ কবি দিলীপ কুমার রায়ের সঙ্গে মৈত্রী দেবীর পরিচয় করিয়ে দিয়ে বললেন, আমি তোমাদের দুজনের পরিচয় সেতু হলাম, তবে এই সেতুর ওপর বেশি লাফালাফি করো না যেন, সেতু ভেঙে পড়বে। একবার রবীন্দ্রনাথ বিগত হবার পরও তাকে নিয়ে পাটিয়ারি বুদ্ধির ছিনিমিনি খেলা এখনও শেষ হয়নি। রবীন্দ্রনাথ ও তার কবিতাকে উৎকটভাবে কাজে লাগানো হয়। তার একটা মাথা ঘুরিয়ে দেওয়া দৃষ্টান্ত কিছুকাল আগে চোখে পড়েছিল কোনো এক রেলের বিজ্ঞাপনে। তাতে রবীন্দ্রনাথের কবিতার দুটো লাইন উদ্ধৃত করা হয়েছে। বিশ্বজোড়া ফাঁদ পেতেছে, কেমনে দি ফাঁকি, আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি। নিচে ইউনিফর্ম পরা এক টিকিট কালেক্টরের ছবি, তার সামনে বিনা টিকিটের যাত্রীর কাঁচুমাচু মুখ। আরও একটি মজাদার ঘটনা শোনাই। একদিন সকালে রবীন্দ্রনাথ উত্তরানে তার লেখা টেবিলে বসে লিখছিলেন। ঘরের বাইরে একটি কিশোরী ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে এসে দাঁড়াল। কবি মুখ তুলে তাকে দেখে বললেন, কি কি বলছিস? মেয়েটি বলল, আজ আমার পরীক্ষা, আমার এই কলম দিয়ে আপনি একটু লিখে দিলে আমি অনেক নম্বর পাব। শুনে কবি হো হো করে হেসে উঠে বললেন, আমি হলাম চিরকালের ফেল করা ছেলে, আমি কলম ছুলে পরীক্ষায় সরস্বতী রেগে আগুন হয়ে যাবে জানিস। মেয়েটি জবাব দিল, আজ বাংলা পরীক্ষা, তাই এসেছি, আপনি তো ভালো বাংলা জানেন। আবার হো হো করে হেসে উঠে কবি বললেন, তবু রক্ষে যে বাংলাটা জানি, নইলে কি দশা হতো আমার। বলেই কলমটা নিয়ে খসখস করে কিছু লিখে কলমটা ফিরিয়ে দিলেন মেয়েটাকে। আরেকটি ঘটনা শুনুন। একবার শান্তিনিকেতনের কাছে একটা ছোট বাঘ মারা পড়ল। শান্তিনিকেতন থেকে অনেকে তা দেখতে এলো। তাদের একজন বলল, আমি বাঘের মাংস খেতে পারি,
তার সঙ্গে বাজি ধরল আরেকজন। সঙ্গে সঙ্গে লোকটা বাঘের চামড়া ছাড়িয়ে তার মাংস কেটে রান্না করে খাওয়ার উদ্যোগ করতেই সবাই তাকে কোনো রকমে নিরস্ত করল। এই খবর উত্তরায়ণে কবির কাছে কে যেন পৌঁছে দিয়েছে। কিছুক্ষণ পর তার এক ঘনিষ্ঠ ব্যক্তি কবির ঘরে গিয়ে দেখেন তিনি ইজি চেয়ারে আপাতমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আগন্তুক কবিকে এই অবস্থায় দেখে বেশ উদ্বিগ্ন হয়ে উঠলেন। কি হয়েছে, এমন করে অসময়ে শুয়ে আছেন কেন? কবি করুণ কণ্ঠে বললেন, আর হতে কি বাকি আছে, এতদিন বাঘে মানুষ খেত, এখন মানুষে বাঘ খাচ্ছে, আর ভরসা কি, তাই ঢাকা দিয়ে আছি, যদি নাকটা মুখটা অন্তত বাঁচাতে পারি। একবার শান্তিনিকেতনে এক চোর ধরা পড়ল। লোকটাকে কিছু গণপিটুনি দিয়ে রবীন্দ্রনাথের সামনে এসে হাজির করা হলো। লোকটির অবস্থা দেখে কবি তাকে ছেড়ে দিলেন। চোর রেহাই পেয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে চলে গেল। কবির অন্তরঙ্গ ব্যক্তিদের মধ্যে একজন বললেন, আপনার দয়ায় লোকটা ছাড়া পেয়ে গেল বটে, কিন্তু লোকটা চোরই, খেজুরের রস চুরি করেছিল। কবি তখন বললেন, রস চুরি সবাই করে, কেউ করে কাব্যের, কেউ করে খেজুর গাছের। আরও একটি ঘটনা শুনুন। রৌদ্রজল এক প্রভাত। রবীন্দ্রনাথ লেখায় নিমগ্ন। কুণ্ঠিত পায়ে শরৎচন্দ্র এসে দাঁড়ালেন পাশে। তপভঙ্গ হল না কবির। অগত্যা খুক খুক করে কাশলেন কথাকার। চকিতে মুখ তুললেন কবি। তারপরই উদ্বিগ্ন গলায় জানতে চাইলেন, কি ব্যাপার, শারীরিক কুশল তো? শরৎচন্দ্র গম্ভীর মুখে মাথা নেড়ে জানালেন, কুশল। তাহলে তোমার এমন দেখাচ্ছে কেন? বিস্মিত প্রশ্ন কবির। শরৎচন্দ্র অপরাধীর মুখ করে তাকালেন একবার কবির দিকে। তারপর মুখ নুইয়ে বিব্রতভাবে মাথা চুলকোলেন। রবীন্দ্রনাথ রীতিমতো কৌতূহলী। আরে ব্যাপারখানা কি, খুলে বলবে তো? শরৎচন্দ্রের যে কথা জড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা একটু গুরুতরই, মানে আহা, বলেই ফেলো না। অভয় দিচ্ছেন? ভয়ের ব্যাপারটা জানা হলো না তো অভয়। তাহলে থাক, আজ্ঞা হোক, এখন তবে আসি। কৌতূহলী কবি স্মিত হেসে বললেন, বেশ, অভয় দিলুম, এবার বলো। শরৎচন্দ্র যেন মরিয়া। বললেন, ধৃষ্টতা মাফ করবেন গুরুদেব, দাড়িটা আপনার কেটে ফেলতে হবে। ঘরের মধ্যে বজ্রপাত হলেও বোধহয় এত চমকাতেন না কবি। আপনা থেকেই কলম ছেড়ে দাড়িতে হাত আর আত্মস্বর গলায়। এ তুমি কি করতে বলছো শরৎ? তাহলে নিদেন পক্ষে ছেঁটে? ছেঁটে কেন? মানে ওই রামানন্দ। রামানন্দ? আগে ওই প্রবাসী রামানন্দ চট্টোপাধ্যায়। কি হয়েছে তার? না না, তার কিছু হয়নি, হচ্ছে লোকেদের। অনেকেই তাকে ভুল করে রবীন্দ্রনাথ বলে। এই কারণে তাকে অনুরোধ করেছিলাম তার দাড়িটা কেটে বা ছেঁটে ফেলতে। তা তিনি রাজি হলেন না। তাই বলছিলাম, আপনি যদি... মাঝপথেই থেমে যেতে হলো শরৎচন্দ্রকে। রবীন্দ্রনাথের মুখ আষাঢ়ের মেঘের চাইতেও থমথমে। একটি কথাও বললেন না। শরৎচন্দ্র বিব্রত দিশেহারা। কৌতুকের পরিণাম এই দাঁড়াবে কল্পনাতেও ছিল না। কাঁচুমাচু হয়ে কিছু বলতে যেতেই কলম তুলে নিয়ে কবি নিজেকে নিবিষ্ট করলেন লেখায়। কুণ্ঠিত শরৎচন্দ্র ধীর পায়ে মাথা নিচু করে বেরিয়ে এলেন ঘর থেকে। এরপর সূর্য চন্দ্রের বাক্যালাপ বন্ধ। বিপন্ন শরৎচন্দ্র শরণাপন্ন হলেন বিষ্ণুর, মানে উপেন্দ্রর, মাতুল উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের। তিনি এসে তার স্বভাবসিদ্ধ বাচন কুশলতায় কবিকে প্রসন্ন করতে চাইলেন। কবি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, এ যাবৎ অনেক নিন্দাবাদ সয়েও জানা ছিল না রবি ঠাকুরের তামাম পরিচয় তার দাড়িতে। ভাগ্নের অবিমিশ্র কৌতুকের জন্য ভাগ্নের হয়ে বিনম্রভাবে ক্ষমা ভিক্ষা চাইলেন উপেন্দ্রনাথ, আর বিপন্ন ম্রিয়মান ভাগ্নেকে হাজির করালেন কবির পদপ্রান্তে। ক্ষমাভিক্ষ শরৎচন্দ্রকে
অন্তরঙ্গ সম্ভাষণ জানালেন রবীন্দ্রনাথ প্রসন্ন হাসিতে। আরও একটি ঘটনা শুনুন। রবীন্দ্রনাথ একবার প্রমথনাথ বিশির সঙ্গে এক বাড়িতে খাওয়ার নিমন্ত্রণে বসলে তাঁদের সামনে বসা নানা রকম খাদ্যবস্তুর সঙ্গে ডিমের তরকারি দেয়া হয়েছিল। প্রমথবাবু সেই ডিম খেতে গিয়ে বুঝলেন ডিমটা একটু পচা। তিনি খেতে দ্বিধা করছিলেন। আর্চককে প্রমথবাবু তাকিয়ে দেখেন যে কবির পাতে ডিম নেই। তিনি ভাবলেন ওই পচা ডিমটাই হয়তো কবি খেয়ে নিয়েছেন। তার দেখা দেখি প্রমথবাবুও ওই পচা ডিমটি গলদ্ধকরণ করলেন। খাওয়া দাওয়া করে ফিরে আসবার পথে প্রমথবাবু কবিকে জিজ্ঞাসা করলেন, আপনি ওই পচা ডিমটা খেলেন কি করে? কবি হেসে বললেন, খেলাম আর কোথায়, দাড়ির ফাঁক দিয়ে চাপ কানের মধ্যে লুকিয়ে ফেলেছি। বাড়ি গিয়ে স্নান করে পরিষ্কার হতে হবে। রবীন্দ্রনাথ একবার কোনো এক সাহিত্যিককে বলেছিলেন, হাওড়ায় শিবপুর আছে জানতাম, বাজে শিবপুর আছে জানতাম না। শরতের ঠিকানা দেখে তা জানলাম। শিবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বোটানিক্যাল গার্ডেন্স আছে, আর আছে বাজে শিবপুর, যেখানে শরৎ থাকে। রবীন্দ্রনাথ কালিদাস নাগের ঠিকানা নিয়েও রসিকতা করেছেন। চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক কালিদাসবাবুর আত্মীয়, তিনি সেখানে থাকতেন। রবীন্দ্রনাথ ঠিকানা লিখলেন, কালিদাস নাগ, জুলজিক্যাল গার্ডেন্স, হিউম্যান সেকশন। আরও একটি মজার ঘটনা। একদিন কবি এক পায়ে মোজা খুলে ফেলে হাত দিয়ে পায়ের তলা খুব ঘষছেন। সুধাকান্ত জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তিনি বললেন, চরণ কমল, চরণ পদ্ম, পাদ পদ্ম, এসব পদকীর্তন কতবার শুনেছি, কিন্তু পাকে কেন পদ্ম বলে আজ সেটা ভালো করে বুঝেছি। অন্যের পদ পদ্ম কিনা জানি না, তবে রবি ঠাকুরের চরণ যে পদ্ম তাতে সন্দেহ নেই। তা না হলে এত জায়গা থাকতে মোজা ভেদ করে মৌমাছিটা এসে আমার ঠিক পায়ের তলাতেই হুল বিধিয়ে দিলে। রবীন্দ্রনাথের সেক্রেটারি সুধাকান্ত রায়চৌধুরীর মাথায় ছিল মস্ত বড় টাক। একদিন রবীন্দ্রনাথ বললেন, কেশবশ্রী রবীন্দ্রনাথের পার্সোনাল সেক্রেটারির মাথায় চুল থাকবে না, থাকবে টাক, এটা ভালো নয়। চুল গজাবার তেল জোগাড় করে মাথায় চুল গজাও। সুধাকান্ত বললেন, একে তো আমরা টাকির রায়চৌধুরী, তাতে আবার আমার ঠাকুরদা, বাবা, কাকা সকলের মাথায় টাক ছিল, কাজেই এটাকে চুল গজাবে না। কবি তখন উত্তর দিলেন মৃদু হেসে, আমার কথা উইথড্র করে নিলুম। টাক যখন তোমাদের বংশমর্যাদার অঙ্গ, তখন তা অবশ্যই শিরোধার্য। একবার ভৃত্য বনমালীকে কবি একদিন ফরমাস করে বললেন, চট করে এক কাপ চা করে আনতে। তার গদাই লস্করি চাল, চা আনতে দেরি হচ্ছে। কবি বিরক্ত হয়ে বললেন, তুই চা কর বটে, তবে শুকর নয়। আরও একটা ঘটনা। রবীন্দ্রনাথের নৃত্যসঙ্গী সুধাকান্তবাবু ছিলেন ভোজনবিলাসী। খাওয়ার ব্যাপারে তার বিশেষ চক্ষুলজ্জা ছিল না। সুধাকান্ত চশমা নিয়েছেন। সেই চশমা পরে তার প্রথম অভ্যুদয় কবির সামনে। তাকে দেখেই কবির বিস্ময়। এ কি রে? আগে ডাক্তার দিল। ডাক্তার খোদার ওপর খোদকারি করেছে। ওকে একটা চিঠি দিয়ে আমার ধন্যবাদ জানিয়ে দে। কেন? রবীন্দ্রনাথ বললেন, তোর তো চক্ষুলজ্জার বালাই নেই, উনি তবু তোর চোখে একটা পর্দা দিয়েছেন। একবার জোড়াসাঁকোর বাড়িতে একদিন কবি তার পুত্র রথী ও পুত্রবধূ প্রতিমাকে পাশে নিয়ে বসে গল্পগুজব করছেন। তখন সাহিত্যিক চারু বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত। তাকে দেখেই কবি বললেন, এসো এসো, শোনো ব্যাপারটা। আমরা ব্রাহ্ম তা তো জানো, অথচ বাড়িতে প্রতিমা পুজো হয়েছে। কি বুঝতে পারছ না তো? রথী আজ বৌমাকে একখানা ভালো শাড়ি কিনে দিয়েছে। এটা প্রতিমা পুজো নয়, তুমিই বলো। শুনে রথী ঠাকুর আর প্রতিমা দেবীর লজ্জা পেয়ে তাড়াতাড়ি বাইরে চলে গেলেন। কবির গোফের ফাঁকে মৃদু হাসি। একবার নিত্যানন্দ বিনোদ গোস্বামী শান্তিনিকেতনে নতুন অধ্যাপক হয়ে এসেছেন। তিনি গায়ে গতরে বেশ দশাসই। রবীন্দ্রনাথ
তাকে আপনি সম্বোধন করায় তিনি কুণ্ঠিত। তখন তিনি বললেন, আমি বয়সে কত ছোট, আমাকে আপনি আপনি করে কথা বলছেন কেন? রবীন্দ্রনাথ তখন বললেন, কি করি বাপু, তোমার বপুখানা তো বিশাল, তার তো মর্যাদা দিতে হবে। একবার রবীন্দ্রনাথ উত্তরায়ণের বারান্দার টেবিল পেতে লেখায় ব্যস্ত। এক সাঁওতাল রমণী তার সামনে বাগান পরিষ্কার করতে এসে দেখে কবি সকাল থেকে বিকেল এই বারান্দায় বসে আছেন। মেয়েটি একদিন কবির কাছে এসে বললেন, হ্যাঁ রে, তোর কি কোনো কাজ নাই? সেই সকালবেলা কাজ করতে এসে দেখি তুই এখানে বসে আছিস, দুপুরেও তাই দেখলাম, এই সাঁঝের বেলা ঘরকে যাব, এখনো তুই এখানে বসে আছিস, তুকে কি কেউ কোনো কাজ দেয় না? কবি নিজেই ডেকে ডেকে সবাইকে এই গল্পটা বলতেন। দেখো, সাঁওতালনের কি বুদ্ধি, আমার স্বরূপটা ধরে ফেলেছে। একবার অনিল চন্দ্রকে তার দেশে অভিনয় করতে হয়। রুইতনের একটুখানি মাত্র কথা। অনিল কুমার আপত্তি তুললেন, কারণ কয়েকটি কথায় তার শিলেটি টান। রিহার্সালের সময় মেঘকে বলতেন ম্যাক, সবাই হাসাহাসি করতেন। রবীন্দ্রনাথ মেঘের বদলে কথাটা করে দিলেন কুয়াশা। সেই থেকে মেঘ কুয়াশা নিয়ে অনেক তামাশা করেছেন। এক সময় সেখানে অনিল কুমার আছেন। বনমালী একটা কেক নিয়ে হাজির হলো। বললে, অমুক দিদিমণি করে পাঠিয়েছেন, আপনি একটু কেক খান। কবি বললেন, ও আমার খেয়ে কাজ নেই, যারা ম্যাক বলে তাদের কেক খাওয়া গে, বলে কেকের প্লেটটা অনিল কুমারের দিকে ঠেলে দিলেন। আরও একটি ঘটনা। কবি তখন কলকাতায়। কি মনে হলো বলে বসলেন। সাদাসিধেভাবে থাকবেন, কম্বল হবে শয্যা। সঙ্গে সঙ্গে এসে গেল অনেক কম্বল, মোটা খসখসে কম্বল। গদি উঠিয়ে 25-30খানা কম্বল পাতা হলো। তৈরি হলো কম্বলের বিছানা। শুধু কি তাই, মেঝেয় কম্বল, জানালায় কম্বল, কম্বলে জোড়াসাঁকোর ঘর ভরা। এদিকে কদিন পরে শুরু হয়ে গেল ছটফটানি। খেয়ে ফেলল রে ছাড় পোকা, ঝাড় বিছানাপত্র, রোদে দে, ধুয়ে দে গরম জলে, মেরে ফেল ওই আপদগুলো, ইত্যাদি। করা হলো সবই, কোথায় ছাড় পোকা? আসলে কম্বলের কুটকুটে রোয়া ফাটার জ্বালা গা চুলকানিতে ফুলে উঠল। কবির ধারণা এ ছাড় পোকারই খোঁচা। চাকরের দল তখন রোজ সেই 25-30খানা কম্বল রোদে দিতে লাগল। তবুও অস্বস্তির শেষ নেই। তখন হয় মশার দোষ। এলো ফ্লিট, ঘর দরে তো দেয়াই হলো, সোফায় কবি বসে থাকতেন চোখ বুজে। আর চাকররা তারই হুকুমে দরজা জানলা সব এঁটে ঘর অন্ধকার করে মশা মাছি লোপের জন্য তার অমন গায়ে অবধি ছড়িয়ে দিত সেই অপূর্ব জিনিসটি। পিচকারিতে ভরে ভরে প্রায় জবজবে করে ভিজিয়ে তুলত জোব্বাগুলো। আরও একটি ঘটনা। বিশ্বকবি রবীন্দ্রনাথও তার কিশোর বয়সে একবার অক্ষয় চৌধুরীকে এপ্রিল ফুল করেছিলেন। অক্ষয় চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সহপাঠী ও বিশেষ বন্ধু। তিনি সে যুগের ইংরাজিতে এমএ, তাছাড়া ওকালতিও পড়েছিলেন। কিন্তু সাহিত্য ছিল তার গভীর অনুরাগ। অথচ মানুষটি ছিলেন শিশুর মতো সরল। সব কিছু তিনি বিশ্বাস করতেন। রবীন্দ্রনাথের জ্যোতিদাদাও ছিলেন কৌতুক রসে ভরপুর। সেদিন 1 এপ্রিল। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তার বন্ধু অক্ষয় চৌধুরীকে বললেন যে বোম্বাই থেকে একজন খুব বড় পণ্ডিত পার্সি ভদ্রলোক এসেছেন। ইংরাজি সাহিত্য সম্বন্ধে ওই পার্সি ভদ্রলোকের খুব উৎসাহ। তিনি অক্ষয় চৌধুরীর সঙ্গে ইংরাজি সাহিত্য আলোচনা করতে চান। অক্ষয় চৌধুরী বেজায় খুশি, তখনই রাজি। একটু পরেই রবীন্দ্রনাথ নকল দাড়িকোপ লাগিয়ে পার্সি ভদ্রলোক সেজে এসে হাজির হলেন। অক্ষয় চৌধুরী কিন্তু রবীন্দ্রনাথকে চিনতে পারলেন না। রবীন্দ্রনাথ অক্ষয় চৌধুরীর সঙ্গে ইংরেজ কবিদের কবিতা নিয়ে গম্ভীরভাবে আলোচনা শুরু করলেন। অনেকক্ষণ কেটে গেল। বাড়ির সবাই আর হাসি চেপে রাখতে পারছেন না। রবীন্দ্রনাথ কিন্তু একটুও হাসছেন না। এমন সময় হঠাৎ তারকনাথ পালিত এলেন ওই ঘরে। তিনি ঘরে ঢুকেই ছদ্মবেশী রবীন্দ্রনাথকে চিনতে পেরে বলে উঠলেন, আরে এ কে, রবি? বলেই কিশোর রবীন্দ্রনাথের মাথায়
এক চাঁটি মেরে তার কৃত্রিম দাড়িগোঁফ টান মেরে সব খুলে ফেলে দিলেন। এবার রবীন্দ্রনাথ হাসিতে ফেটে পড়লেন। কিন্তু সহজ সরল মানুষটি অক্ষয় চৌধুরী সব দেখে শুনে অবাক। একবার বোলপুরের এক সভায় কবির আবির্ভাব হয়। তার বুকে এক ষাঁড় পদক, বগলে পুটুলি। সিউড়ির মেলায় জেলা ম্যাজিস্ট্রেট গুরুসদয় দত্ত তার কবি প্রতিমায় মুগ্ধ হয়ে তাকে একটা পদক ও সার্টিফিকেট দিয়ে বলেছিলেন, কবিতার প্রকৃত সমাজতার রবি ঠাকুর। তাই এই স্বভাব কবি হাজির হয়েছেন শান্তিনিকেতনে। সেখানে এসে কবিগুরুর সাক্ষাৎ না পেয়ে ছাত্রদের পেলেন। তোদের মনের মতো করে অনেক কবিতা শুনিয়ে দিলেন। উদ্দেশ্য এই বেড়া ডিঙিয়ে কবিগুরুর কাছে পৌঁছবেন। তার পোটলা পোটলা কবিতা, ঝোলায় বগল দাবায়, পরনে ময়লা প্যান্টালুন, ছেঁড়া জুতো, ভাঙা ঘুঙুর জড়ানো শীর্ণ না নাচিয়ে তালে তালে গেয়ে যায়। রবীন্দ্র কবীন্দ্রের খ্যাতি বিশ্বময়, দ্বিজেন্দ্র দীপেন্দ্র দীনেন্দ্রের জয়। তার প্রশস্তিতে ঠাকুর বাড়ির কেউ বাদ পড়েনি। সুরে স্বরে কাব্যে নৃত্যে বুকে পদক ঝুলিয়ে কাব্যের স্রোত বইয়ে দিল। তার কাব্য প্রতিভা শুনে দীপুবাবু তাকে আশ্রয় দিলেন। এই কবির প্রবল বাসনা রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করে তাকে কবিতা শোনান। অবশেষে এলো সেই সুযোগ। রবীন্দ্রনাথ কলকাতা থেকে ট্রেনে বোলপুরে নামবেন। সেই খবর শুনে এই স্বভাব কবি বোলপুর স্টেশনে লুকিয়ে থাকে। যেই কবি ট্রেন থেকে নেমেছেন, কবি গান ধরল, কবীন্দ্র রবীন্দ্রের খ্যাতি বিশ্বময়। রবীন্দ্রনাথ যত বলেন থাক থাক, তার উৎসাহ তত বেড়ে যায়। কে কার কথা শোনে? প্রশংসা শুনলে সে ছানতে পারে, সেই ভরসায় রবীন্দ্রনাথ বললেন, বাহ, বেশ হয়েছে। অমনি যেন আগুনে ঘৃতাহুতি পড়ল। তার নৃত্য সঙ্গীত উদ্দামতর হয়ে উঠল। এতদিনে সত্যিকারের সমাজদার পেয়েছেন সেই কবি। রবীন্দ্রনাথ কোনো রকমে ছাড়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। সে তখনও স্টেশন মাতিয়ে নৃত্যের তালে তালে গান গেয়ে চলেছে। কয়েকদিন বাদে বোলপুরের স্টেশন মাস্টার প্রমথবাবুকে বললেন, আপনাদের কবি কিন্তু বেশ লেখে। তিনি বোকার মতো জিজ্ঞাসা করলেন, কোন কবি? কেন, সেই যে নেচে নেচে গান গেয়ে গেল। ঠাকুরমশায়ের কবিতা অবশ্য ভালো, কিন্তু কি জানেন, আমরা বুঝতে পারি না। আর ওই লোকটার কবিতা আগাগোড়া বোঝা যায়, চমৎকার লিখেছে। হট কবি শান্তিনিকেতন থেকে উধাও হয়ে গেল। কারণটা পরে জানা গেল। তাকে জানায় যে আর কবি প্রতিভার কথা বড়লাট পর্যন্ত গিয়েছে। তিনি তাকে মুগ্ধ। তার মাথার খুলির মধ্যে কোন কোন বস্তুর রাসায়নিক সংযোগে এমন অমৃত উৎপন্ন হয়েছে তা খুঁজে বের করতে বড়লাট তার মুন্ডুটা কেটে পরীক্ষা করার হুকুম দিয়েছেন। এই কথা শুনে তার আনন্দের চাইতে শঙ্কা হলো বেশি। তার ধারণা মুন্ডু কাটার পর বেঁচে থাকাই সম্ভব নয়। তাই প্রাণ নিয়ে পালিয়ে বাঁচল সেই কবি। একবার কবি তখন কলকাতায়। এক ভদ্রলোক শটাং তার শয়নকক্ষে উদয় হলেন। বসলেন বিনা বাক্যবায়ে একটা কেদারায়। তারপরই কবিকে বললেন, দেখুন, আমি ভেবে দেখেছি আপনার সঙ্গ বড় শিক্ষাপ্রদ। আমি তাই স্থির করেছি যে আমার স্ত্রীকে আপনার জিম্মায় কিছুদিন রেখে দিই। কবি ব্যস্ত সমস্ত হয়ে বললেন, না না, অতটাই কাজ নেই। তিনি একে ভদ্রমহিলা, তার উপর এতখানি ভদ্রলোক রুষ্ট হয়ে উঠলেন, সে কি কথা, কষ্ট হবে বলে কালচার চাইনি। আরও একটি ঘটনা। রবীন্দ্রনাথের একবার বিয়ের সম্বন্ধ এসেছিল একটি অবাঙালি পাত্রীর সঙ্গে। মেয়ের বাবা ছিলেন বড় ধরনের জমিদার, প্রচুর পয়সার মালিক। বিয়ে হলে অন্তত 7 লক্ষ টাকার মালিক হবেন। যথারীতি রবীন্দ্রনাথ তার দুজন আত্মীয়কে নিয়ে সেই পাত্রী দেখতে গেলেন। দুটি মেয়ে তার সামনে এসে বসলেন। একজন নেহাত সাদাসিধে, জড়ভরতের মতো এক কোণে চুপচাপ বসে রইল। আর একজন যেমন সুন্দরী তেমনি কথাবার্তার আদব কায়দায় চটপটে, শুদ্ধ ইংরাজি উচ্চারণ। পিয়ানো বাজানো হলো। তারপর গান সম্বন্ধে আলোচনা হলো। কবি ভাবলেন, বাহ। কিছুক্ষণ পরে জানতে পারলেন সুন্দরী মহিলাটি গৃহকর্তার স্ত্রী, আর ওই জড়ভরত মেয়েটিই হচ্ছে আসল পাত্রী। নাকচ করে দিলেন তিনি সে সম্বন্ধ।
পরে একবার মৈত্রী দেবীকে এই কাহিনী বলে রসিকতা করে বললেন, বিয়ে করলে যে টাকা পয়সা পেতাম তা দিয়ে বিশ্বভারতীর এই অর্থ সংকট অনেকটা কাটানো যেত। একদিন শান্তিনিকেতনে এক গায়ক এসে রবীন্দ্রনাথকে গান শোনালেন। কবি ধৈর্য ধরে একের পর এক গান শুনলেন। গায়ক চলে গেলে একজন জানতে চাইলেন, কেমন গান? রবীন্দ্রনাথ তখন বললেন, ভালো, তবে গান নয়, মেশিন গান। একবার কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করলেন। কবি এই সম্মান পেয়ে বললেন, এতদিন কবি ছিলাম, এখন হলাম ডাক্তার। সত্যি তিনি একদা ডাক্তারি করেছেন। হোমিওপ্যাথি চিকিৎসা পরম আগ্রহে ওষুধ দিতেন, লোক পাঠিয়ে খবরও নিতেন। কখনো তাকে খুশি করার জন্য সুস্থ মানুষও অসুস্থের ভান করত। একবার অনিল চন্দ্র ছিলেন তার একান্ত সচিব। তিনি কোনো কাজে ভুলত্রুটি করলে ছোটখাটো অসুখের ভান করেও রবীন্দ্রনাথের হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তৎক্ষণাৎ সুস্থ হয়ে যেতেন। কবিও খুশি হতেন, আর অনিলবাবুও তার ত্রুটির জন্য বকুনি খাওয়ার হাত থেকে বেঁচে যেতেন। কোনো এক শোকসভায় রবিবাবু দীর্ঘ শোক প্রস্তাব পড়ে শোনালেন। আবেগে তার বাগরুদ্ধ হয়ে এলো, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছে নিজের আসনে বসলেন। তখন শ্রোতাদের মধ্যে থেকে একজন প্রস্তাব দিলেন, রবি ঠাকুর, একটা গান শোনান। শোকের এই বিচিত্র পরিণতি দেখে সভাপতি মাননীয় গুরুদাস বন্দ্যোপাধ্যায় বিরক্ত হয়ে বললেন, রবিবাবুর গলা ভালো নেই, তিনি গাইতে পারবেন না। আরও একটা ঘটনা শোনায়। একবার মৈত্রী দেবীর মাসি সুব্রতা একবার ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান। মনমোহন সেন সেবা যত্ন করছেন। এই খবরটি রবীন্দ্রনাথ সচ্চিদানন্দের কাছ থেকে পেয়েই লিখে ফেললেন। তরবরি ছুটে মাসি উঠে পড়ে ঘোড়াতে, নেমে এসে তারপর শুধু থাকে খোঁড়াতে। জামাতা বাবাজি তার ডাক্তারম্যান যে, পদতলে মাসিমার পা টিপে দেন যে। রবীন্দ্রনাথের সঙ্গে দিলীপ রায় তর্কাতর্কি হতো। কবি সবে অসুখ থেকে সেরে উঠেছেন। সে সময় দিলীপকে হেসে হেসেই বলেছিলেন, তুমি বকিয়ে বকিয়ে আমাকে প্রায় মেরেই ফেলেছ। দিলীপের নালিশে রবীন্দ্রনাথ সুরকে খর্ব করে কথার জাল বুনে যান। সুরের সমৃদ্ধি তো গানের গৌরব, সারল্য তো রিক্ততা। কবি বলছেন, সুরের সারল্য কত বড় দোষের, সুরের বাহুল্য দোষটা ততই বড়। তোমার মতে অধিকন্তু ন দোষায়, আবার সর্ব অত্যন্তং গর্হিতম। অতিবার বেরোনা নীতিতে আমার সায় নেই। দেখো, জবার মালা মাথায় জড়িয়ে শাক্ত মাকালির ভক্ত যদি সরস্বতীর শ্বেতপদ্মের দিকে কটাক্ষ করে বলেন, তুমি নেহাত সাদা, যাকে বলে রিক্ত, সরস্বতীর চেলাও জবাবে বলবে, তুমি নেহাত রাঙা, যাকে বলে উগ্র। শ্রদ্ধেয় কবিগুরুকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন।